ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ক্ষত, মুখে গামছা বেঁধে করা হয় ভাঙচুর, জিম্মি করা হয় প্রভোস্টদের। ডিবি হেফাজতে কোটা আন্দোলনের আরো 2 সমন্বয়ক, আগে নেয়া 3 জনকেও করা হচ্ছে জিজ্ঞাসাবাদ, অপরাধের প্রমাণ পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা সহ 4 জেলায় 2 ঘন্টা বাড়ল কারফিউ শিথিলের সময়, আজ 9টা থেকে 3টা সরকারি অফিস। ইন্টারনেট বিড়ম্বনায় টাইমলাইন টালমাটাল, ই কমার্স খাত বিপাকে 5 লাখ। সকালের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ভাঙচুর করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের কক্ষ। প্রশাসনের ধারণা, হামলাকারীরা ছাত্রদল ও শিবিরের কর্মী হতে পারে। তারা মুখে গামছা বেঁধে ও মাস্ক পরে হলে হামলা চালায়। আর রাতে প্রভোস্টদের অনেকটা জিম্মি করে স্বাক্ষর নেওয়া হয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ নানা শর্তযুক্ত বিজ্ঞপ্তিতে। শাকির আহমেদের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তছনছ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শত শত কক্ষ। ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয় শিক্ষার্থীদের ব্যবহৃত আসবাবপত্রে। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি প্রশাসনের। শুধু তাই নয়, ভাঙচুর করা এসব কক্ষ ও স্থাপনা সংস্কার করে বিশ্ববিদ্যালয় খোলাই এখন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। দিন দুপুরেই অনেক হলে এসব ঘটনা ঘটেছে। তাহলে কারা এই হামলা করলো এবং হল প্রশাসন কেন এই হামলা থেকে সাধারণ শিক্ষার্থীদের জিনিসপত্র রক্ষা করতে পারেনি, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। প্রভোস্টরা বলছেন, শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা দিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা। তবে হামলাকারীরা নিজেদের ছাত্র বলে দাবি করলেও পরিচয়পত্র দেখাতে পারেনি। বিভিন্ন সময় নানা ঘটনার প্রেক্ষিতে হল থেকে বের হয়ে যাওয়া ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীরাই এসব তাণ্ডব চালিয়েছে বলে ধারণা হল প্রশাসনের। তাদেরকে আমি জিজ্ঞেস করেছি, আপনি কি হলের ছাত্র? বলছে জি স্যার। তো কত নম্বরে থাকেন? বলছে স্যার আমি ছিলাম, আমি বের হয়ে গেছি, আমি আবার আসছি। তো যারা হলের আবাসিক ছাত্র তারা দেখা গেছে যে কোনো কারণে হলের বাইরে থাকে, সে হতে পারে ছাত্র দল করা, হতে পারে ছাত্র শিবির করা, তো তারা সুযোগ পেয়েছে হলে আসার। 17 জুলাই রাতে একযোগে ছাত্রীদের সব হলেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ হলের পেডে নানা শর্তযুক্ত বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রভোস্টরা বলছেন, হলে হলে থাকা ছাত্রলীগ নেত্রীদের মেরে ফেলা হবে বা ছাদ থেকে ফেলে দেয়া হবে বলে তাদের ভয় দেখানো হয়। ফলে অনেকটা জিম্মি হয়েই এসব বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন তারা। একজন হল প্রভোস্টের পক্ষে রাজনীতি বন্ধ করা কিন্তু সম্ভব না। তো এগুলো যে দাবি, ওরা ইমাজিনারি দাবি নিয়ে আসছে। আমার ব্যাপারটা হচ্ছে যে আমাদের রক্তপাত এড়ানো, জীবন বাঁচানো, আমি সাইন করলাম। হামলাকারীরা সবাই মুখে গামছা বেঁধে বা মাস্ক পরেছিল, তাই তাদের চিহ্নিত করা যায়নি বলেও জানান প্রভোস্টরা। অনেক মেয়েরাই মুখে একটু ঘুমটা দেওয়ার মতো ছিল, তারপরে বোঝা যাচ্ছিল না। কারোর মুখে মাস্ক ছিল, কারোর মুখে গামছা বাঁধা ছিল বা রুমাল বাঁধা ছিল। তো এরকম ছাত্ররাই রুমগুলো ভাঙচুর করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করার লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছে আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে জিজ্ঞাসাবাদে অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাতে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, এই আন্দোলনের পেছনে কেউ ছিল কিনা সব খতিয়ে দেখা হবে। মন্ত্রী জানান, আজ থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকা সহ 4 জেলায় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর সরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। একদিনের ব্যবধানে কোটা সংস্কার আন্দোলনের আরো 2 সমন্বয়ককে হেফাজতে নেয়ার কথা জানালো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। সংস্থাটির দাবি, আগের 3 জনের মতো এ 2 জনকেও নিরাপত্তা দিতে আনা হয়েছে কার্যালয়ে। শনিবার রাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষেও উঠল হেফাজতে নেয়ার প্রসঙ্গটি। দ্রুত আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আন্দোলনকে যারা নাশকতার দিকে নিয়ে গেছে তারা কেউ সহিংসতার দায় এড়াতে পারে না। তাদেরকে উইথড্র করার জন্য অনুরোধ করব। এই দায় দায়িত্ব কিন্তু তারা যদি এটা উইথড্র না করেন, তারা এই দায় দায়িত্ব এড়াতে পারবেন না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার কারণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। এতে উঠে আসে আন্দোলনের পেছনে অন্য কেউ ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখতেই জিজ্ঞাসাবাদ চলছে। অপরাধমূলক কিছুর প্রমাণ পাওয়া গেলে সমন্বয়কারীদের বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনি ব্যবস্থাও। তাদের কাছে জিজ্ঞাসা যে তোমরা কোটা আন্দোলনে গিয়েছো, কোটা আন্দোলনের পরে এই সহিংস আন্দোলনটা কেন করলা, কে তোমাদের মদত দিয়েছে, কে তোমাদেরকে অর্থ দিয়েছে, কে তোমাদেরকে এই আন্দোলনে ঠেলে দিল। তারা কিছু যদি করে থাকেন, তারা যদি এই অগ্নিসংযোগের সঙ্গে থাকেন, হত্যার সঙ্গে সংযোগ থাকেন, তাহলে সেটা কি দায় দায়িত্ব তাদের, এটা তো আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, তাহলে কি হবে? তারা এইগুলি প্রমাণ হলেই হবে, এইগুলি তো প্রমাণের আগে কিছু হবে না। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় কারফিউ সময়সীমা কিছুটা শিথিল করেছে সরকার। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকা সহ 4 জেলায় কারফিউ শিথিল থাকবে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কারফিউ শিথিল থাকবে সকাল 7টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত। দেশের বাকি জেলাগুলোতে কারফিউ শিথিলের সময়সীমা নির্ধারণ করবে স্থানীয় প্রশাসন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। টানা কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকার প্রভাব পড়েছে ই কমার্স খাতে। ব্যবসায়ীদের দৈনিক ক্ষতির পরিমাণ ঠেকেছে 120 কোটি টাকায়। এছাড়া 10 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে বিপাকে পড়েছেন অন্তত 5 লাখ উদ্যোক্তা। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাব বলছে, শুধু ফেসবুক পেজ নির্ভর 50 থেকে 60 হাজার উদ্যোক্তার দিনে ক্ষতি হচ্ছে প্রায় 25 কোটি টাকা। আলতাফ হোসাইনের রিপোর্ট। 2 বছর ধরে এফ কমার্স মানে ফেসবুকে পেজ খুলে ব্যবসা করে আসছেন শিরিনা আক্তার। দৈনিক 4 থেকে 5 হাজার পোশাক বিক্রি করে যা আয় হতো তা দিয়ে মিটত সংসারের বাড়তি খরচ। কিন্তু সম্প্রতি ছাত্র আন্দোলনকে উস্কে দিয়ে চালানো নাশকতা ও অগ্নিযোগে ইন্টারনেট সেবা বন্ধ হলে বন্ধ হয়ে যায় তার আয়ের পথও। সাধারণত ভিডিও দিয়ে রিলস করে আপলোড দিয়ে দৃষ্টি আকর্ষণ করি, এটা করতে পারছি না। 10 দিনে অন্তত মিনিমাম আমার 30টা বা 40টা ড্রেস চলে যেত, সেটা এখন যাচ্ছে না। ড্রেসটা ঘরে থেকেই যাচ্ছে। ফেসবুক ছাড়া আমাদের এই ক্ষতিটা পোষানো যাবে না। শুধু ফেসবুক ব্যবহার করে পণ্যের প্রচার করা নিতাই সরকারের ই কমার্স ব্যবসায় প্রতিদিনের 1.5 লাখ টাকার অর্ডার নেমেছে 10 থেকে 15 হাজার টাকায়। তার মতোই ব্যাপক ছন্দপতন হয়েছে আলাউদ্দিনের অনলাইন ব্যবসায়। যেখানে আমাদের হচ্ছে প্রতিদিন আমরা 150 থেকে 200 অর্ডার আমরা প্রসেস করি, ওইখানে আমাদের মানে 5 থেকে 7টা অর্ডার আমরা প্রসেস করতে পারতেছি না। মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে গেছি এবং আমার টিম 100% সেল আমি বলতে পারি ফেসবুকে থ্রুতে হইতো, এটা এখন 95% নাই। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাব বলছে, গত 10 দিন ধরে ফেসবুক বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন 5 লাখের বেশি অনলাইন ভিত্তিক উদ্যোক্তা। যেখানে ই কমার্স ব্যবসায়ীদের দৈনিক ক্ষতির পরিমাণ ঠেকেছে 120 কোটি টাকায়। আর শুধু ফেসবুক পেজ নির্ভর 50 থেকে 60 হাজার উদ্যোক্তাদের দিনে ক্ষতি হচ্ছে প্রায় 25 কোটি টাকা। কিছু ক্ষুদ্র উদ্যোক্তা যারা একেবারে কম পুঁজি নিয়ে শুরু করছে তারা কিছু ঝরে পড়ে যাবে, এটা যদি কন্টিনিউ করে। নতুন করে এখানে আসতে চাচ্ছে তারা একটু পিছু হটবে। বিদেশি বিনিয়োগকারী যারা হয়তো বিনিয়োগ করার কথা ভাবছে, সেই জায়গাটাতে আমরা বড় একটা ধাক্কা খাবো। ক্ষতির মুখে পড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ঝরে পড়া ঠেকাতে আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি সরকারকে নতুন কর্মকৌশল সাজানোর তাগিদ অর্থনীতিবিদদের। অচল অবস্থা খুব বেশি দিনের নয়, কিন্তু যতটুকু ক্ষতি হয়েছে সেটা কিন্তু ব্যাপক। তারা এমনিতেই হয়তো অল্প পুঁজিতে ব্যবসা করেন এবং এদের মধ্যে অনেকেই কিন্তু বসে গেছেন ইতিমধ্যে। তার কারণ 8-10 দিন যদি তারা ব্যবসা করতে না পারে, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু আর ব্যবসা নিয়ে আর ঘুরে দাঁড়ানো তাদের জন্য অত্যন্ত কঠিন। ধীরে ধীরে ওয়েবসাইট ভিত্তিক ই কমার্স বিজনেস চালু হতে শুরু করলেও কবে নাগাদ আবার ফিরবে এফ কমার্স, সে অপেক্ষায় উদ্যোক্তারা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। একে একে বেরিয়ে আসছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চালানো সহিংসতার ক্ষতচিহ্ন। ময়মনসিংহে সহিংসতাকারীরা পুড়িয়ে দেয় সরকারি গাড়ি ও স্পিনিং মিল, ভাঙচুর করে আওয়ামী লীগের কার্যালয় ও পুলিশ বক্স সহ বিভিন্ন স্থাপনা। পুলিশ বলছে, নাশকতাকারীদের কেউই ছাড় পাবে না। হোসেন আলী ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহে একের পর এক দৃশ্যমান হচ্ছে ধ্বংসযজ্ঞের ক্ষত। নাশকতাকারীরা যে কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে তারই রেশ রয়েছে ময়মনসিংহের গৌরীপুরের টাল্লু স্পিনিং মিলে। এখানে রাখা পুলিশের 2টি গাড়ি সহ মিলের গোডাউন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে নাশকতাকারীরা। এতে ক্ষতি হয়েছে প্রায় 1.5 কোটি টাকার বেশি। বন্ধ হয়ে গেছে মিলের কার্যক্রম।
গত 20 জুলাই কারফিউ চলাকালে কলতাপাড়া এলাকায় সংঘর্ষ শুরু হলে পুলিশের দুটি গাড়ি নিরাপদে রাখতে এই মিলে রাখেন চালক। এটি টের পেয়ে একদল নাশকতাকারী গাড়িসহ মিলের গোডাউনে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে কঙ্কাল হয় গাড়ি দুটি, ছাই হয়ে যায় তুলাসহ সুতা তৈরির সব উপাদান। এতে তুলা সংকটে বন্ধ রয়েছে মিলটি। ওরা খুঁজতে এসে গোডাউনের ভিতরে দেখে গাড়িতে আগুন লাগাই দিয়েছে। এই আগুনটা গোডাউনের চতুর্পাশে ছড়িয়ে পড়ে আমাদের গোডাউনে রক্ষিত MCU5 তুলা, বিস্কোস ফাইবার, টেনসিল ক্ষতিগ্রস্ত হয়। পার্কিং করা এসিলেন্ডের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। একই সময় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসায় হামলা চালানো হয়। এছাড়া ভেঙে ফেলা হয় 3টি পুলিশ বক্স ও শতাধিক সিসিটিভি ক্যামেরা। এটি চিহ্নিত গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, তারা এই কাজটি করে আসছে। যারা এই ধরনের অপশক্তি নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এই দেশের সম্পদকে ধ্বংস করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। নাশকতাকারীদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। নাশকতার সাথে যারা জড়িত চিহ্নিত করেছে, এখন আমরা তাদের বিরুদ্ধে তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সহিংসতায় গৌরীপুর থানার ওসি গুলিবিদ্ধ সহ পুলিশের 27 সদস্য আহত হয়েছেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। স্থিতিশীল পরিস্থিতি ও চলমান কারফিউয়ের প্রভাবে সুনামগঞ্জে পর্যটক না আসায় বাতিল হয়েছে হাউসবোটের কয়েকশো বুকিং। এতে ক্ষতির মুখে পড়েছেন মালিক ও ব্যবসায়ীরা। শুধু পর্যটন খাতেই প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি চেম্বার অব কমার্সের। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। জলপরি, জলতরঙ্গ, জলবিলাস, অভিযাত্রী, হাসনতরী ও নীলাঞ্জনা সহ নানা নামের হাউসবোট। সুরমা নদীর তীরে সারিবদ্ধভাবে নোঙর করা আছে দৃষ্টিনন্দন এসব প্রমোদ দড়ি। হাউসবোটগুলো সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর সাহেববাড়ি, মল্লিকপুর লঞ্চঘাট, বৈঠাখালী, অচিন্তপুর, ওয়েজখালী ঘাট থেকে মনোমুগ্ধকর টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লাকমাছড়া, জাদুকাটা নদী, শিমুলবাগান, নীল ঝর্ণা সহ বিভিন্ন পর্যটন এলাকায় দাপিয়ে বেড়ায়। তবে পরপর 2 দফা বন্যা এবং কোটা সংস্কার আন্দোলনের প্রভাব পড়েছে এ ব্যবসার উপর। আমরা আজকে 7 দিন ধরে বয়ে রয়েছি, আমাদের খানি কোনো কিছু নাই। ফ্যামিলি নিয়ে অনেক কষ্টে আছি। আমরা তো দিন মজুর, যে দিন আনি দিন খাই, বোট চালামু, বেতন পামু, কামু। চলমান কারফিউয়ের কারণে নেই পর্যটকের আনাগোনা। ইতোমধ্যে পর্যটকরা তাদের বুকিং বাতিল করেছেন। এতে অলস সময় পার করছেন হাউসবোটে থাকা চালক ও শ্রমিকরা। মালিক ও ব্যবসায়ীরা বলছেন ক্ষতির মুখে পড়েছেন তারা। সিজনের শুরুতে 2টা বন্যা গেছে, এখন তো সবারই ওই প্রথম থেকেই লস। 8 মাস তো এমনিতেই বন্ধ থাকে, তো 4 মাসের মধ্যে যদি আমাদের যে কয়দিনই বন্ধ থাকে, ওই কয়দিনে আমাদের অর্থনীতির জন্য অনেক লস। আমাদের উপরে অনেকগুলো ফ্যামিলি নির্ভরশীল, আমাদের নিজেদের ফ্যামিলি আছে। শুধু পর্যটন খাতেই প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি চেম্বার অব কমার্সের। প্রায় 50 কোটির মতো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে। পাশাপাশি আমাদের অন্যান্য যে সেক্টরগুলো আছে, সেই সেক্টরগুলো সহ প্রায় আমাদের 200 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। টাঙ্গুয়ার হাওরে পর্যটক ভ্রমণের জন্য ছোট বড় 200 থেকে 300 নৌকা আছে, আর হাউসবোট রয়েছে 125টি। সময় সংবাদ, সুনামগঞ্জ। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল। দমকা বাতাসের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। দ্রুত বেগে ছড়িয়ে পড়া আগুন এরই মধ্যে 2,40,000 একর এলাকা গ্রাস করেছে। সরিয়ে নেওয়া হয়েছে 4,000-এর বেশি বাসিন্দাকে। লস্কর আল মামুনের রিপোর্ট। আগুনের লেলিহান শিখায় পুড়ে চলছে বিস্তীর্ণ এলাকা। ক্রমশ আরো শক্তিশালী হচ্ছে এ দাবানল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তর অঞ্চলে দ্রুত ছড়াতে থাকা দাবানলের তীব্রতা এত বেশি যে দমকল কর্মীরা হিমশিম খাচ্ছেন। দমকা বাতাসের কারণে সে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে তাদের। এই ভয়াবহ দাবানলের সূত্রপাত গত বুধবার বুটে কাউন্টির চিকো শহর থেকে। কয়েক ঘন্টার মধ্যে বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং তা পাশের টেহামা কাউন্টিতে পৌঁছে যায়। মাত্র 2 দিনে এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম বড় দাবানলে পরিণত হয়। প্রচন্ড দাবদাহের কারণে পার্ক ফায়ার হিসাবে পরিচিত গ্রীষ্মকালীন এই দাবানল সৃষ্টি হয়েছে, যা এরই মধ্যে 2,40,000 একর এলাকা গ্রাস করেছে। 4,000-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে দুর্গত এলাকা থেকে। কর্তৃপক্ষ জানিয়েছে এ পর্যন্ত 130টিরও বেশি স্থাপনা আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে।
বুটে কাউন্টি ছাড়াও প্লুমাস, তেহামা এবং সান্তা কাউন্টির বাসিন্দাদেরও নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এদিকে অগ্নিসংযোগের দায়ে ৪২ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ এবং ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের তদন্তকারীরা আটক করেছে। তাকে বুধবার বিকেলে একটি জ্বলন্ত গাড়িকে খালে ঠেলে দিতে দেখা যায়, যা থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা কর্তৃপক্ষের। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। দেখছেন সকালের সময়। এখন পর্যন্ত হতাশ করেছে প্যারিস অলিম্পিকের উপস্থিত দর্শক। ফ্যান জোন থেকে শুরু করে প্যারিসের দর্শনীয় স্থানগুলোতে নেই প্রত্যাশিত জনসমাগম, যার ফলে কিছুটা হলেও ফিকে মনে হচ্ছে ফ্রান্সের এই আয়োজন। খারাপ আবহাওয়া আর ফ্রান্সের রেল নেটওয়ার্কে দুর্বৃত্তের হামলার জন্য অলিম্পিক এখন পর্যন্ত প্রত্যাশিত জনপ্রিয়তা অর্জন করতে পারেনি বলে ধারণা অনেকের, যদিও তা নিয়ে রয়েছে মতপার্থক্য। প্যারিস থেকে আরো জানাচ্ছেন এসএম ইকবাল। নানা রকম নেতিবাচক আলোচনা সমালোচনা, এরপর জমকালো উদ্বোধন। প্যারিস অলিম্পিকে আপাতত এই দুই ভাগেই বিভক্ত করা যেতে পারে, যদিও এখনই গেমসের সফলতা ব্যর্থতা নিরূপণ করার জন্য যথেষ্ট সময় গড়ায়নি। তারপরও এটা বলতে হয় যে প্রত্যাশা নিয়ে শুরু করা হয়েছিল প্যারিস অলিম্পিক, সেটা কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি। স্পেশালি যদি বলি ভক্তদের কথা, অর্থাৎ এই গ্রেটেস্ট শো অন আর্থকে ঘিরে প্রত্যাশা করা হয়েছিল পুরো পৃথিবী থেকে প্রচুর পরিমাণে ফ্যানদের, যারা স্পোর্টস লাভার, তাদের সমাগম হবে, যেহেতু এই আসরে অংশ নিচ্ছে 206টি দেশ। তবে পুরো প্যারিস ঘুরে যদি এটা বিচার বিশ্লেষণ করি, তাহলে সেই সংখ্যাটা কিন্তু এখন পর্যন্ত খুবই নগণ্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্যারিসের সবচেয়ে হ্যাপেনিং প্লেস আইফেল টাওয়ারের ঠিক সামনে। এখানে আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, যেই ভ্রমণ পিপাসুদের দেখতে পাচ্ছেন, তারা যে শুধুমাত্র অলিম্পিক গেমসকে কেন্দ্র করে এসেছে তা কিন্তু বললে ভুল হবে। বরং আমরা যাদের দেখেছি, যাদের সঙ্গে কথা বলেছি, গ্রীষ্মকালীন সময়ে অনেকেই ইউরোপ ট্যুরে আসে, সেই ইউরোপ ট্যুরে কিন্তু এসেছে, অলিম্পিক গেমসকে কেন্দ্র করে নয়। আইফেল টাওয়ার অসাধারণ, আমার কল্পনার চাইতেও তা সুন্দর। এটা বিশাল। এই যে স্বল্প সংখ্যক দর্শক সমাগম, এর পেছনে দুটো যুক্তি থাকতে পারে। প্রথম যুক্তি হচ্ছে 2 দিন ধরেই প্যারিসে অবিরাম বর্ষণ। অন্য আরেকটা দিক রয়েছে, সেটি হচ্ছে উদ্বোধনের ঠিক আগের রাতে প্যারিসের অর্থাৎ ফ্রান্সের রেল নেটওয়ার্কে কিন্তু হামলা চালানো হয়েছে, এবং যার কারণে ফ্রান্সের যে রেল যোগাযোগ সেখানে কিন্তু বড়সড় একটা ধাক্কা খেয়েছে। বৃষ্টির কারণে সমস্যা শুরু হওয়ায় দর্শক কিছুটা কম হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আয়োজন নিয়ে যদি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান দারুণ হয়েছে, যদিও আমি সেটি সামনাসামনি দেখতে পারিনি। আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু চ্যালেঞ্জটা নিতে হবে কর্তৃপক্ষকে। এখন পর্যন্ত আমাদের কাছে ব্যবস্থাপনায় যতটুকু মনে হয়েছে, কিছুটা ত্রুটি বিচ্যুতি ঘাটতি তো অবশ্যই রয়েছে, এবং যার জন্য কিন্তু গণমাধ্যম সহ সাফার করেছে। তবে সামনের দিনগুলোতে সেই জায়গায় দৃষ্টি দেবে কর্তৃপক্ষ এবং সুন্দর একটি গেমস উপহার দেবে, এমন প্রত্যাশা রাখাই যায়। প্যারিস থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, ফ্রান্স। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরো একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ক্ষত, মুখে গামছা বেঁধে চালায় ভাঙচুর, জিম্মি করা হয় প্রভোস্টদের। ঢাকা সহ 4 জেলায় 2 ঘন্টা বাড়ল কারফিউ শিথিলের সময়। আজ 9টা 3টা সরকারি অফিস। ইন্টারনেট বিড়ম্বনায় টালমাটাল ই কমার্স খাত, বিপাকে 5 লাখ ক্ষুদ্র উদ্যোক্তা।